নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিনিয়োগ বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের সাথে আজ অমিত স্যার রয়েছেন। তো স্যারের কাছ থেকে কিছু টপিকের উপর আমরা আলোচনা করে নেব। তো আজকের টপিক হচ্ছে শেয়ার সংক্রান্ত কিছু বিষয়ের উপর জেনে নেব, যেই টার্মগুলো খুব শুনেছি কিন্তু আমাদের নলেজে নেই। তো সেগুলোর ডিটেলসই আজ আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্যার, শেয়ার বলতে কি বোঝায়? আর আজকে আমরা একটা নতুন পডকাস্ট করতে চলেছি। অর্পিতা ম্যাডাম আবার আজকে এসছেন আমাদের পডকাস্টে। আর আজকে আমরা শেয়ার মার্কেটের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাই ওনার যে প্রথম প্রশ্নটা, শেয়ার বলতে কি বোঝায়, সেটা বোঝানোর জন্য আমি বলি যে শেয়ার মানে হচ্ছে কোনো কোম্পানির আপনি একটা অংশীদারিত্ব কিনছেন। মনে করুন আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আমরা জানি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে প্রমোটার তিনি হচ্ছেন মুকেশ আম্বানি। এখন তিনি তার কোম্পানির কিছু স্টেক মানে কিছু পার্সেন্টেজ ওনারশিপ উনি মার্কেটে কিছু রিটেল ইনভেস্টর বা কিছু ইনস্টিটিউশন যেমন মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য ওটা অফার করেছেন। আর ওই অংশীদারিত্ব যখন আমরা কিনি সেটাকেই বলা হয় কোম্পানির শেয়ারে কেউ পার্টিসিপেট করছেন। তাহলে কোম্পানির শেয়ার বলতে কোনো কোম্পানির মালিকানা আপনি কিনছেন। এই শেয়ার মানে সংখ্যাতে অনেক সময় বোঝায় যে আপনি কোনো কোম্পানির কতগুলি শেয়ার কিনছেন। আর যখন আপনি কোনো কোম্পানির স্টেকের ক্ষেত্রে দেখবেন, মনে করুন কোনো কোম্পানির কেউ 1% বা 10% স্টেক হোল্ড করছে। কোম্পানির প্রমোটাররা যেমন মুকেশ আম্বানি, তার কোম্পানির হতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 20% কি 30% নিজেই তার স্টেক হোল্ড করছে বা তার ফ্যামিলি মেম্বার্সদের নামেও হোল্ড করতে পারে। তখন তাহলে টোটাল কোম্পানির যে শেয়ার তার 10% কি 30% কি 40% অবধি স্টেক প্রমোটাররা সাধারণত হোল্ড করে। আর রিটেল ইনভেস্টাররা যেহেতু স্মল প্লেয়ার, তাদের কাছেও কিছু পার্সেন্টেজ স্টেক থাকে। সমস্ত রিটেল ক্যাটাগরি মিলিয়ে হতে পারে 10 to 20% অবধি কোনো কোম্পানির শেয়ার তাদের কাছেও থাকতে পারে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো শেয়ার বলতে কি বোঝাচ্ছে। একদমই তাই। এবার আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কোম্পানি কিভাবে শেয়ার দেয়? হ্যাঁ, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে, অনেকে হয়তো কৌতূহল হয়ে ভাবে যে কোম্পানি কিভাবে তার শেয়ারকে অফার করে। এটি বলার আগে বলি, কোনো কোম্পানি বিজনেস করার জন্য ক্যাপিটালের প্রয়োজন হয়। আর সেই বিজনেসের ক্যাপিটাল সে দুইভাবে পেতে পারে। হয় সে ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে, অথবা সে কোম্পানির বন্ড ইস্যু করতে পারে। মানে নিজের কোম্পানির তারা বন্ড ইস্যু করে মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করে। সেক্ষেত্রে কিন্তু বন্ড হোল্ডারদের তাদেরকে কিন্তু কুপন পে করতে হয়, ইন্টারেস্ট পে করতে হয়। আর ব্যাংক থেকে লোন নিলে তাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, বন্ড ইস্যু করলেও। আর যারা বন্ড ইনভেস্টর তাদেরকে কুপন পে করতে হয় পিরিয়ডিক্যালি, আর ম্যাচুরিটিতে তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হয়। কিন্তু কোম্পানি যদি ইকুইটি ক্যাপিটাল রেজ করে, মানে এই শেয়ার অফার করে পাবলিকদের, তখন কিন্তু পাবলিক শেয়ার হোল্ডারদের তাদেরকে টাকা ফেরত দিতে হয় না। যেই প্রিন্সিপালটা পাবলিকরা ইনভেস্ট করেছে কোম্পানিতে, কোম্পানিরা সাধারণত আইপিওর মাধ্যমেই ক্যাপিটাল ইনিশিয়ালি তারা রেজ করে। আইপিও বলতে ইনিশিয়াল পাবলিক অফারিং। আর আইপিওতে প্রথমবার কোম্পানি তাদের শেয়ারকে পাবলিকের জন্য লিস্ট করে দেয়, সেখান থেকে পাবলিকের কাছ থেকে তারা ক্যাপিটাল রেজ করে। আর কোম্পানি যখন সেই ক্যাপিটালটা পেয়ে যায়, তারা তখন তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য বা তাদের বিজনেসে কোনো যখন ডেট থাকে সেই ডেট রিপেমেন্টের জন্য, অথবা কোনো কোম্পানির এক্সিস্টিং প্রমোটাররা তাদের শেয়ারকে সেল করতে চায়, তখন তারা এই আইপিওর মাধ্যমে তাদের শেয়ারকে সেল করে দেয়। আর কোম্পানি তখন ক্যাপিটালও রেজ করে নেয় পাবলিকের কাছ থেকে এই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে। আর আইপিও হয়ে যাওয়ার পরে তারা যদি আবার ফার্দার ক্যাপিটাল রেজ করতে চায়, তখন তারা এফপিও করতে পারে, মানে ফার্দার ফলো অন পাবলিক অফারিং করতে পারে। অথবা তারা প্রেফারেন্সিয়াল শেয়ার অ্যালটমেন্ট করে বিভিন্ন এইচএনআই ইনভেস্টর বা ইনস্টিটিউশনদের জন্য। এই প্রেফারেন্সিয়াল শেয়ার অ্যালটমেন্টের মাধ্যমেও কোম্পানি কিন্তু তাদের শেয়ারকে পাবলিকের কাছে অফার করে। আচ্ছা, আর আমরা দেখেছি যে শেয়ারের দাম ওঠানামা করছে, তো এটা কেন হয়? দেখুন বন্ধুরা, শেয়ার মার্কেটে যখনই কোনো কোম্পানির শেয়ার লিস্ট হয়ে যায়, তখন কিন্তু সেই প্রাইসকে কে কন্ট্রোল করে? আমরা সবাই মিলে যখন সেই শেয়ারটিকে বাই আর সেল করি, তখনই শেয়ার প্রাইস আপ ডাউন করে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অকশন মার্কেট। অকশনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কোনো প্রপার্টি যখন অকশন হয়, তখন কেউ একজন বিডার থাকে, সে হাইয়েস্ট বিড দিতে থাকে। যে অকশন প্রসেসটা হচ্ছে, সেখানে যারা হাইয়েস্ট বিডার হয় তাকেই কিন্তু অফারটা অ্যালট করে দেওয়া হয়। সেই রকমই শেয়ার মার্কেটে আমরা প্রতিদিনই দেখেছি যে শেয়ারের দাম
ওঠানামা করে। কেন করে? যে ডিমান্ড সাপ্লাইয়ের জন্য সাধারণত হয়ে থাকে। যদি সেই কোম্পানির শেয়ারের ডিমান্ড হঠাৎ করে বেড়ে যায়, তখন দেখব যে শেয়ার প্রাইস হঠাৎ করে অনেক র‍্যাপিড ওয়েতে বাড়তে থাকছে। আর অনেক সময় আমরা দেখেছি যে শেয়ার প্রাইসে খুব একটা মোমেন্টাম থাকে না। আর শেয়ার প্রাইস অনেকদিন ধরে কনসলিডেট করে বা একটা কারেকশন ফেজে চলে আসে। তখন কি জন্যে কারেকশন হয়? কারণ সেই শেয়ারের ডিমান্ড থাকে না। মার্কেটে অনেক বেশি সাপ্লাই চলে আসে। মানে প্রোমোটার গ্রুপই হোক বা বিভিন্ন বড়, বড় ইনভেস্টর যখন সেই শেয়ারগুলিকে ডাম্প করে দেয়, মানে মার্কেটে হিউজ পরিমাণে সেল করতে থাকে, তখন সেই পরিমাণে বায়ার যদি না থাকে, তখনই সেই শেয়ার প্রাইস নিচের দিকে ক্রমশ পড়তে থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে শেয়ার মার্কেট যেহেতু একটা অকশন ড্রিভেন মার্কেট, যেখানে যেহেতু তারা বিড আর অফার চলতেই থাকে প্রত্যেকটা সিকিউরিটি মানে প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রেই, সেই জন্যই শেয়ার প্রাইসে আমরা এত বেশি মোমেন্টাম, এত বেশি আপ ডাউন দেখতে পাই। আচ্ছা, এবার আমি জানতে চাই যে ডিম্যাট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকের মধ্যেই মাথায় আসে যে আমরা তো ব্যাংক অ্যাকাউন্টের নাম শুনেছি, যেখানে আমরা ব্যাংকের টাকাকে সঞ্চিত করে রাখি। আমাদের টাকা কিন্তু আরবিআইয়ের একটা 5 lakhs এর সেখানে একটা ইন্স্যুরেন্স থাকে। সেই প্রোটেকশনে আমরা ব্যাংকেই টাকা রাখতে পারি। সেই রকমই যখন আমরা বিএসসি যখন ১ম শেয়ারগুলিকে মার্কেটে পাবলিকের জন্য এনেছিল, তখন কিন্তু ফিজিক্যালি শেয়ারের আদান-প্রদান হতো। মানে শেয়ারগুলি বাই সেল হতো ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে। তারপরে 1992 তে যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ১ম বার যখন এনএসসি ফর্ম হলো, এই এনএসসি হওয়ার পরেই আমরা দেখলাম যে ডিম্যাটের মাধ্যমে মানে ডিজিটালি আপনার শেয়ারগুলি সেই ডিম্যাট অ্যাকাউন্টে সঞ্চয় করে রাখা হয়। এখন প্রশ্ন হলো যে আমাদের শেয়ারগুলো যে ডিম্যাট অ্যাকাউন্ট আমরা খুললাম, সেই শেয়ারগুলি কি ব্রোকারের কাছে থাকে? না বন্ধুরা, আপনার শেয়ারগুলি এনএসডিএল বা সিডিএসএল এই দুটি ডিপোজিটারি আছে, তাদের কাছেই সঞ্চিত থাকে। আপনার যে ব্রোকার আছে তার কাছে শুধুমাত্র আপনার ট্রেডিং অ্যাকাউন্টই আছে। সেই ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ট্রেড করতে পারছেন। আর সেই ট্রেডিং অ্যাকাউন্টে আপনি যখনই ফান্ড অ্যালট করে দেন, মানে ফান্ড অ্যাড করেন, তারপরে আপনি শেয়ার কিনতে পারেন এবং শেয়ার বিক্রির পরে আপনার ফান্ডটিকে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারছেন। তাহলে এক্ষেত্রে ৩ টি জিনিস থাকছে। আপনার ১ম এ ব্যাংক অ্যাকাউন্ট দরকার হচ্ছে, আরেকটি জিনিস থাকছে ট্রেডিং অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ডিম্যাট অ্যাকাউন্ট কী জিনিস। তাহলে ডিজিটালি আপনার শেয়ারকে যেখানে সেফলি রাখা হয়, সেটি হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট। আর এই ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যখনই কোনো শেয়ারকে সেল করে দেন, তখন সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারগুলি বেরিয়ে চলে যায়। আর যখন কোনো শেয়ার আপনি ডেলিভারিতে মানে আপনি পজিশনাল বাই করেন, লং টার্মের জন্য বাই করেন, তখন আপনার শেয়ারগুলি ডিম্যাট অ্যাকাউন্টেই হোল্ড করা হয়। আচ্ছা, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে আসি। লং টার্ম ইনভেস্টিং কেন ভালো? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু সবারই জানা উচিত যে আমরা শেয়ার মার্কেটে যখন ইনভেস্ট করি, মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক বা আপনারা ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট যখন করবেন, তখন সবসময় মনে রাখবেন যে আমরা যখন কোনো শেয়ার পারচেজ করি, তার মানে আমি ভাবছি যে সেই কোম্পানির আগামী দিনে অনেক বেশি প্রফিটে আমরা গ্রোথ দেখতে পাবো, অনেক বেশি তার ফিউচার ক্যাশ ফ্লো হতে চলেছে। আর যখনই কোনো কোম্পানির একটা লং টার্ম ধরে গ্রোথ থাকে, তার প্রফিট বাড়তে থাকে, তার ক্যাশ ফ্লো অনেক বেশি পরিমাণে জেনারেট হতে থাকে, তখনই আমরা দেখি যে কোম্পানির ভ্যালুয়েশনও ধীরে, ধীরে বাড়তে থাকে। আর এই পিরিয়ডটি কমপ্লিট করার জন্য at least 7 to 8 ইয়ার্স লাগে, যে কোম্পানির যেই পরিমাণ প্রফিটে গ্রোথ হচ্ছে, সেই সমপরিমাণ শেয়ার প্রাইসও জাম্প করবে। এক্ষেত্রে ওয়ারেন বাফেটের একজন বিজনেস পার্টনার ছিলেন, তিনি হচ্ছেন চার্লি মুঞ্জার। তিনি কয়েক বছর আগেই মারা গেলেন। এই চার্লি মুঞ্জার বলেছে, কেউ যদি 30-40 ইয়ার্স ধরে কোনো কোম্পানির শেয়ার হোল্ড করে, আর সেই কোম্পানিটি যদি 30-40 ইয়ার্সে তার প্রফিটকে 100 টাইমস কি 1000 টাইমস বাড়িয়ে ফেলতে পারে, আর যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার লং টার্ম ধরে 30-40 ইয়ার্স ধরে সেই কোম্পানির শেয়ারে তারা ইনভেস্টেড থাকে, তাহলে নিশ্চিত ওয়েতে সেই কোম্পানি থেকেও তারা অলমোস্ট 100 to 1000 টাইমস যতটা তার প্রফিট বাড়বে, তত সমপরিমাণ গ্রোথ সে তার শেয়ার প্রাইসেও দেখতে পাবে। মানে তার মার্কেট ক্যাপিটালাইজেশনেও আমরা একটা হিউজ গ্রোথ দেখতে পাবো। এছাড়া লং টার্ম আপনি ইনভেস্ট করলে, আপনি সাপোজ আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি যদি আগামী 10, 20, 30 ইয়ার্স ধরে একই শেয়ারে হোল্ড করে থাকেন, তাহলে আপনি প্রতি বছরই 1 to 2% সেখান থেকে ডিভিডেন্ড পেতেই থাকবেন। আর যখনই কোনো কোম্পানির শেয়ার প্রাইস বাড়তে থাকে, তখন আপনার ডিভিডেন্ড পে আউটও বাড়তে থাকবে। আপনি হয়তো দেখলেন 10-15 বছর বা 20 বছরের মধ্যেই আপনি ডিভিডেন্ড থেকেই মোর দ্যান 1 লাখ অলরেডি পেয়ে গেছেন। তারপরে আপনার ক্যাপিটাল অ্যাপ্রিশিয়েট হয়ে ওই 1 লাখ টাকার ভ্যালুই এখন হয়তো 10 লাখ কি 20 লাখ হয়ে গেছে।
তাহলে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে লং টার্ম ইনভেস্টররা সবসময় শেয়ার বাজার থেকেই হোক বা মিউচুয়াল ফান্ড থেকেই হোক একটা ভালো বেনিফিট পাবে। এক্ষেত্রে তার একটাই ফান্ডামেন্টাল তাকে বুঝতে হবে যে যখনই সে কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবে তার ফান্ডামেন্টাল দেখে তারপরেই আপনারা ইনভেস্ট করবেন। কোনো লস মেকিং কোম্পানিতে আপনারা কখনোই ইনভেস্ট করবেন না, কারণ সেক্ষেত্রে কোম্পানির ফান্ডামেন্টাল যদি ডেটোরেট করে যায় আর কোম্পানি যদি লস টু প্রফিটে না আসতে পারে, সেক্ষেত্রে শেয়ার প্রাইসে একটা হিউজ ট্যাঙ্ক হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট তখন লসে পরিণত হতে পারে। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে তো খুবই সহজ, আপনাকে স্ট্যাগার্ড ওয়েতে এসআইপির মাধ্যমে আপনারা লং টার্ম ধরে যদি সেখানে বাই করেন, আপনারা যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে একটা হেলদি রিটার্ন জেনারেট করবেন। আর যদি আপনারা ভালো মিউচুয়াল ফান্ড আইডেন্টিফাই করতে চান, আমাদের ভিডিওগুলি দেখবেন, সেখান থেকে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তাহলে আমাদের সকলকেই লং টার্ম ইনভেস্টিং এর প্ল্যানেই এগোনো উচিত। তো আমার নেক্সট কোশ্চেন, ব্লু চিপ শেয়ারস কি? এই প্রশ্নটা সবাই কিন্তু এর উত্তরটা জেনে রাখো, তোমাদের কিন্তু কাজে দেবে। আপনারা যখনই কোনো কোম্পানি শেয়ারে ইনভেস্ট করবেন, সবসময় চেষ্টা করবেন সেই কোম্পানিটি যেন ব্লু চিপ ক্যাটাগরির হয়। ব্লু চিপ ক্যাটাগরির মানে নিফটি 50 হচ্ছে 50টি কোম্পানি থাকে, আর এগুলি হচ্ছে মেগা ক্যাপ কোম্পানি, মানে এগুলি হচ্ছে প্রত্যেকটাই লার্জ ক্যাপ কোম্পানি। আর নিফটি নেক্সট 50 হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, না নিফটি 50-র পরবর্তী যে মার্কেট ক্যাপের যে কোম্পানিগুলি আছে তারা হচ্ছে নিফটি নেক্সট 50-র মধ্যে আছে। তাই আমি রিটেল ইনভেস্টরদের সাজেস্ট করব, তোমরা যখনই ইনভেস্ট করবে চেষ্টা করবে যে লার্জ ক্যাপ ক্যাটাগরির কোনো স্টকই তোমরা যেন পারচেস করো। আর এই কোম্পানিগুলিকে ব্লু চিপ কেন বলা হয়? কারণ এই কোম্পানিগুলি সলিড ফান্ডামেন্টাল থাকে, এদের প্রফিটেবিলিটির একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখা যায়। এই স্টকগুলি যে বিজনেস আছে সেটি খুব একটা সাইক্লিক্যাল নেচারের হয় না। তাই ইকোনমিক্যাল ড্রডাউন যখন হয়, ইকোনমি একটা সাইকেলের মধ্যে দিয়ে চলে, যখন কোনো সাইকেলের পিক আউট হয়ে যায় তখন কিন্তু ওই সময় অনেক যারা ছোট ছোট কোম্পানি থাকে তাদের শেয়ার প্রাইস অনেক ফাস্ট তারা কারেক্ট করে যায়, কিন্তু লার্জ ক্যাপ বা ব্লু চিপ ক্যাটাগরি যে স্টকগুলি হয় সেগুলি খুব বেশি কারেক্ট করে না। তাই আপনাদের সবসময় চেষ্টা করতে হবে যে ব্লু চিপ ক্যাটাগরি স্টকেই আপনারা ইনভেস্ট করবেন। ব্লু চিপ ক্যাটাগরির কিছু ক্রাইটেরিয়া থাকে, কোন জিনিসগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে কোনো কোম্পানি ব্লু চিপ নেচারের হবে? তার প্রোমোটার হোল্ডিং অ্যাটলিস্ট 30-40% হওয়া উচিত, সেই কোম্পানির ডেট লেভেল খুব কম হওয়া উচিত, অ্যাটলিস্ট তার ডেট টু ইকুইটি লেস দ্যান 1 হলে খুব ভালো হয়। সেই কোম্পানির সেলস এবং প্রফিটে আমরা যেন লং টার্মে মানে 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্সে অ্যাটলিস্ট 10-15% গ্রোথ দেখতে পারি। আর সেই কোম্পানির রিটার্ন অন ইকুইটি যেন মোর দ্যান 15% হয়, আর সেই কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও মোর দ্যান 15 হলে খুবই ভালো হয়। আর সেই কোম্পানির প্রফিট মার্জিন যাতে ধীরে ধীরে ইমপ্রুভ করছে সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর সেই কোম্পানির যে প্রোমোটার গ্রুপ আছে তাদের এক্সিকিউশনকে আপনাদেরকে দেখতে হবে। সেই কোম্পানির বিজনেস ভার্টিকেলগুলি যদি ধীরে ধীরে এক্সপ্যান্ড করে তাহলে আপনারা বুঝে যাবেন যে সেই কোম্পানির স্টকটি হচ্ছে একটি ব্লু চিপ কোম্পানির স্টক। আর সেই স্টকগুলি সাধারণত লং টার্মে ইনভেস্টরদের জন্য হিউজ ওয়েলথ ক্রিয়েট করে থাকে। কিছু এক্সাম্পল দেই, ইন্ডিয়ান পার্সপেক্টিভে আইটিসি, এইচডিএফসি ব্যাংক, টিসিএস, আইচার মোটরস, মারুতি সুজুকি, এছাড়া বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি আছে, সিপ্লা, সান ফার্মা বা ডিভিস ল্যাবের মতো কোম্পানিগুলি লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছে। এছাড়া অটোমোবিল সেক্টরের কিছু অটো অ্যান্সিলারি কোম্পানি আছে, তার মধ্যে মিন্ডা কর্পোরেশন, উনো মিন্ডা, মাদারসান সুমি, এছাড়া অটো টু হুইলারের মধ্যে টিভিএস মোটর, এগুলি হচ্ছে ব্লু চিপ ক্যাটাগরি স্টক। আপনারা এই ধরনের স্টকগুলি আইডেন্টিফাই করে সেখানে স্ট্যাগার্ড ওয়েতে যদি সেই শেয়ারগুলি কিছুটা কারেক্ট করে যায়, তারা তাদের হিস্টোরিক্যাল অ্যাভারেজে মানে তাদের ভ্যালুয়েশনের যে অ্যাভারেজ প্রাইস টু আর্নিং মাল্টিপল দেখে নেবেন, প্রাইস টু সেলস মাল্টিপল দেখবেন, ইভি এবিটদা দেখবেন। এইসব রেশিওগুলি যখন আপনাদের মনে হবে যে এখন ফেভারেবল ভ্যালুয়েশনে আছে, তারপরেই সেই কোম্পানিতে আপনারা লং টার্মে ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, এবার আমার নেক্সট কোশ্চেন, আমরা এই টার্মটা খুব শুনেছি, পেনি স্টকস। তো পেনি স্টকসটা কি? পেনি স্টক বলতে কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি 1 টাকা থেকে 20 টাকার মধ্যে হয় বা 1 টাকা থেকে 50 টাকার মধ্যে হয়, সেগুলিকে আমরা বলি পেনি স্টক। এই পেনি স্টকগুলি রিটেল ইনভেস্টরদের খুবই পছন্দের হয়। তারা মনে করে কোনো শেয়ার প্রাইস যদি 50 টাকার কম হয়, আগামী দিনে যদি সেই শেয়ার প্রাইসটি 5,000 টাকা হয়ে যায় বা 10,000 টাকা হয়ে যায়, আমরা একটা বিশাল পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করব, অনেক বেশি প্রফিট আর্ন করতে পারবো। এই ধরনের একটা এক্সাম্পল দিয়ে রাখি, ইয়েস ব্যাংকের শেয়ার আমরা দেখেছি 2018 সালে তাদের কোম্পানিতে কিছু প্রবলেম হয়েছিল, তাদের ম্যানেজমেন্টের কিছু ফ্রড কেসেস আমরা দেখেছিলাম, সেই জন্য শেয়ার প্রাইস 400 টাকা থেকে
কারেক্ট করতে করতে প্রায় 10 টাকায় নেমে এসেছিল। আর আমরা দেখলাম যে প্রায় 6-7 বছর হয়ে গেল এখনো কিন্তু শেয়ার প্রাইস সেই 20-25 টাকাতেই ট্রেড করছে। তাই যারা এই ইয়েস ব্যাংকের শেয়ারে লোয়ার লেভেলে 10 থেকে 15 টাকায় অনেক বেশি পরিমাণে বাই করেছে, আর বন্ধুরা একদম আমি ফ্যাকচুয়াল পজিশন বলছি যে এই রিটেল ইনভেস্টররা যখনই কোনো শেয়ার প্রাইস অনেক বেশি কারেক্ট করে যায়, যখন সেই শেয়ারগুলি 10 টাকা 20 টাকায় ট্রেড করে, তখন তারা বিগ অ্যামাউন্টের ইনভেস্ট করে দেয় ওই ধরনের পেনি স্টকগুলিতে, যে আগামী দিনে হয়তো এই শেয়ার প্রাইস আবার 300-400 টাকায় ফিরে এলে আমরা একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করব। কিন্তু বন্ধুরা আপনারা মাথায় রাখবেন এই ধরনের ঘটনাগুলি খুবই কম ঘটে থাকে। কোনো কোম্পানির শেয়ার প্রাইসে যদি 70, 80, 90% কারেক্ট করে যায়, খুব কম সম্ভাবনা থাকে আগামী দিনেও সেই শেয়ার প্রাইসে আবার আগের লেভেলে ফিরে আসবে। তাই আপনারা সেই কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন, এবং বিশেষ করে কোনো কোম্পানি যদি তাদের ইকুইটিকে খুব বেশি ডাইলিউট করে দেয়, তখন কিন্তু সেই কোম্পানির সেই শেয়ার প্রাইসে আবার আগের লেভেলে ফিরে আসা অসম্ভব হয়ে যায়। এই ধরনের ঘটনায় আমরা ইয়েস ব্যাংকে রিসেন্ট টাইমে দেখেছি। তাই আপনারা কখনোই এই পেনি স্টকে ইনভেস্ট করবেন না। আপনাদের মাথায় রাখতে হবে শেয়ার বাজার মানেই রিস্কি, আর এই রিস্ক কমানোটাই আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। রিস্ক কী করে কমাবেন? রিস্ক কমানোর অনেক স্ট্র্যাটেজি আছে। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হয় ব্লু চিপ কোম্পানির স্টক, আর যেই কোম্পানিগুলির শেয়ার প্রাইস অনেক বেশি দামে ট্রেড করছে, বিশেষ করে এমআরএফ এর মতো শেয়ার যেটি 1.5 লাখে ট্রেড করে, আইচার মোটরস, এছাড়া বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, এই ধরনের ব্লু চিপ ক্যাটাগরি স্টকগুলি সাধারণত দেখবেন আপনি 1000 টাকা, 10,000 টাকা, 15,000 কি 30,000 টাকাতেও ট্রেড করছে। আর ওই ধরনের স্টকগুলি যদি আপনারা বাই করেন, আপনারা দেখবেন যে লং টার্মে বেশি পরিমাণ ওয়েলথ আপনারা বেশি দামের শেয়ারে করতে পারছেন। কোনো শেয়ার প্রাইস এত বেশি জাম্প করেছে বলেই তারা এত শেয়ার প্রাইস দেখাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, কোনো কোম্পানির শেয়ার প্রাইস দেখে সেই কোম্পানির ফান্ডামেন্টাল আপনারা বিচার করতে পারবেন না। সেই কোম্পানির ভ্যালুয়েশনের আইডিয়াও আপনার কিন্তু কখনোই আসবে না। তাই শেয়ার প্রাইসে আপনারা কখনোই মাথা লাগাবেন না। আপনারা দেখবেন যে আপনারা যে শেয়ারগুলিতে ইনভেস্ট করতে চাইছেন, যেন সেই শেয়ারগুলি ইনভেস্টমেন্ট গ্রেডের হয়ে থাকে। সব শেয়ারেই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য একদমই নয়। আমাদের ম্যাক্সিমাম 20-25 শেয়ারকে আইডেন্টিফাই করে সেখানেই ধীরে ধীরে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। তাহলেই আমাদের এই ইনভেস্টিং জার্নি অনেক বেশি স্মুথ, অনেক বেশি সাকসেসফুল হয়ে উঠবে। এবার বলি যে আমার নেক্সট কোশ্চেন, শেয়ার কেনার আগে কি দেখব? মানে মেইনলি ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়াও আর কি কি আমরা দেখব? হ্যাঁ, শেয়ার কেনার আগে সবচেয়ে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো কোম্পানির শেয়ারে যখন আইডেন্টিফাই করছেন, সেই কোম্পানিটি আসলে করে কি? সেই কোম্পানির বিজনেস যদি আপনি বুঝতে পারেন, আপনার যে আ যে কম্পিটেন্সি আছে, মানে আপনার প্রত্যেকেরই কিন্তু একটা কম্পিটেন্সি লেভেল আছে। মানে আমরা চাইলেই সবকিছু আমরা সহজে বুঝতে পারি না। আমাদের একটা এরিয়া অফ কম্পিটেন্স প্রত্যেকেরই কিন্তু বুঝে নেওয়া উচিত। আমি যদি এমন সেক্টরের সঙ্গে যুক্ত, সাপোজ কেউ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে কেউ মেডিসিন বানাচ্ছে হয়তো, সেই ইন্ডাস্ট্রিতে সে যুক্ত আছে, হতে পারে সে ডক্টর, বা কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা কারো ফার্মাসির দোকান আছে, বা কেউ ওই ফার্মাসিগুলি যে ম্যানুফ্যাকচারিং করছে যে কোম্পানিগুলি, সেখানে সে চাকরি করে। সেই লোকটির কিন্তু এরিয়া অফ কম্পিটেন্স এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনার বা আমার থেকে অনেক বেশি হবে। তারা কিন্তু খুব সহজেই ওই ইন্ডাস্ট্রির যে লিডার কোম্পানিগুলি আছে তাদের বিজনেস খুব ভালোভাবে স্টাডি করতে পারবে। তারা বুঝতে পারবে যে আসলে এই কোম্পানির কি কাজ। আর তাদের বিজনেস যদি আপনি সহজে বুঝতে না পারেন, তাহলে আপনার সেই শেয়ারগুলিতে ইনভেস্ট করাও একদমই প্রয়োজন হবে না। মানে আপনার সেই কোম্পানির সাইটে গিয়ে ইনভেস্টর প্রেজেন্টেশনের আপনারা একটা অপশন পাবেন। সেখান থেকে বিভিন্ন প্রেজেন্টেশন বা তাদের অ্যানুয়াল রিপোর্ট, তাদের কনফারেন্স কলের ট্রান্সক্রিপ্ট আপনারা ডাউনলোড করে স্টাডি করতে পারেন, এবং তাদের অ্যানুয়াল রিপোর্টই হোক বা বিভিন্ন যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলি আছে, তারাও সেই কোম্পানিগুলির উপরে বিভিন্ন রকমের রেটিংস তারা পাবলিশ করে থাকে, আর তাদের একটা রেটিংসের নোটও থাকে। সেই নোটগুলি থেকেও আপনারা সেই কোম্পানির প্রেজেন্ট বিজনেস, তাদের ডেট পজিশন, তাদের ইকুইটির স্ট্রেংথ বা তাদের ম্যানেজমেন্টের কি ফিউচার গাইডেন্স, সেগুলি সহজেই বুঝতে পারবেন। আপনারা সেই কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন। এছাড়া আপনারা সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল কিন্তু ম্যাট্রিসেসগুলি, ফাইন্যান্সিয়াল দেখুন, কোনো কোম্পানির বিজনেসে যখন আপনারা টাকা ইনভেস্ট করবেন, তার ফাইন্যান্সিয়াল প্যারামিটার্সগুলো আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে। কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যাট্রিসেস যদি আপনারা রিড করতেই না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের কোনো শেয়ারে ইনভেস্ট করা উচিত নয়। বিশেষ করে কিছু বেসিক জিনিস আপনাকে জানতেই হবে, যে সেই কোম্পানির ডেট লেভেল এখন কেমন আছে, সেই কোম্পানির প্রমোটার হোল্ডিং কেমন আছে, সেই কোম্পানি তাদের ডেটার্স ডে কেমন আছে, সেই কোম্পানির ক্রেডিটার্স ডে কেমন, সেই কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল তারা কীভাবে ম্যানেজ করে,
তাদের ডেট লেভেলকে তারা কি আগামী দিনে আরও বেশি বাড়াচ্ছে, না আরও ধীরে ধীরে তারা কমিয়ে ফেলছে তাদের ডেটকে, আর সেই কোম্পানির ম্যানেজমেন্ট কতটা ট্রাস্টওর্দি, তাদের আপনারা যে সাবসিডারি কোম্পানিগুলি আছে মানে বিশেষ করে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনগুলি আপনারা ওয়াচ করতে পারেন, বা তাদের অডিটার্সদের তারা কীরকম ফি পে করছে, বা তারা কোনো রকমের ইনসাইডার কোনো কোম্পানিকে তারা লোন দিচ্ছে কিনা, এই সমস্তগুলি বিষয়গুলি আপনারা অবশ্যই দেখে নেবেন। আরেকটি বিষয় বলে রাখি যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো, মানে কোনো কোম্পানির পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো অবশ্যই ভালো হওয়া উচিত। মানে পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো যদি আপনার কোনো কোম্পানির নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনারা খুব কশাসলি আরও ডিপ স্টাডি করুন সেই কোম্পানির ব্যাপারে। আর যদি কোনো কোম্পানির যা প্রফিট করছে, ধরুন 100 কোটি টাকা প্রফিট করে, সেখান থেকে অলমোস্ট 80-90 করোড় সে পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে তার বিজনেস বা তার অপারেশন থেকে, তাহলে সেই কোম্পানিটি খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে তাদের বিজনেসকে ম্যানেজ করছে। এই সমস্ত জিনিসগুলি আপনারা অবশ্যই দেখবেন। এছাড়া আপনারা সেই সেক্টরের আউটলুকও অবশ্যই দেখে নেবেন যে সেই সেক্টরটি যেন খুব ভালো ফাস্ট গ্রো করে। যদি কোনো সেক্টরে একটা টেলউইন্ড থাকে, মানে সেই সেক্টরের একটা হিউজ গ্রোথ অপরচুনিটি থাকে, তাহলে সেই সেক্টরের দিগ্গজ কোম্পানিগুলিও কিন্তু ভালো পারফর্ম করে। এই সমস্ত বিষয়গুলি দেখার পরে আর সবশেষে আপনারা দেখে নেবেন যে যেই দেশের ইকুইটিতে আপনারা ইনভেস্ট করছেন সেই দেশের জিডিপির গ্রোথ একটা ভালো হওয়া উচিত, সেই দেশের গভর্নমেন্টের একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকা উচিত, আর সেই দেশে যদি ইনফ্লেশনের গ্রোথ একটা ভালো লেভেলে থাকে তখনই আপনারা সেই ধরনের কান্ট্রিতে যে লিডিং কোম্পানিগুলি আছে তাতে ইনভেস্ট করতে পারেন। আমার নেক্সট প্রশ্ন হলো যে এই টার্মটা আমরা সবাই খুব শুনেছি, সেন্সেক্স ও নিফটি। তো সেন্সেক্স ও নিফটি কি? হ্যাঁ, সেন্সেক্স বা নিফটি হচ্ছে কোনো দেশের যে ব্রডার মার্কেট আছে তার একটা ইন্ডাইসেস থাকে। যেমন ভারতের ক্ষেত্রে সেন্সেক্স আর নিফটি আছে। সেন্সেক্স হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ একটা ইন্ডাইসেস বানিয়েছে, মানে একটা ইন্ডেক্স আছে যেখানে দেশের টপ 30 কোম্পানি একসাথে ট্রেড হচ্ছে। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটি হচ্ছে এশিয়ার লার্জেস্ট আর ইন্ডিয়ার সবচেয়ে বড় যে এক্সচেঞ্জ, তার মধ্যে একটি ইন্ডেক্স হচ্ছে নিফটি। এই নিফটিতে টপ 50 কোম্পানি আছে। এই টপ 50 কোম্পানি শেয়ার সেখানে ট্রেড হয়। আর আপনারা এই নিফটি বা সেন্সেক্সের লেভেল বা সেটা কেমনভাবে বাড়ছে এটা দেখে বুঝতে পারবেন সেই দেশের শেয়ার বাজার কেমন পারফর্ম করছে। আর নিফটি সেন্সেক্সের কোম্পানিগুলি যেহেতু ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট কোম্পানি, তারাই সবচেয়ে বেশি প্রফিট জেনারেট করে, সেই জন্য আপনারা ইন্ডিয়ান যে কান্ট্রির যে ডেভেলপমেন্ট বা তাদের যে ইকোনমির গ্রোথ সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে এই নিফটি সেন্সেক্সের কোম্পানিগুলি। তাই আপনারা যখনই নিফটি বা সেন্সেক্সে ইনভেস্ট করছেন তখন দেশের টপ 30 বা টপ 50 কোম্পানির শেয়ারেই ইনভেস্ট করছেন। আর আগামী দিনে আমরা দেখেছি বিগত 30-40 ইয়ার্সে অলমোস্ট 15-16% টোটাল রিটার্ন জেনারেট করেছে এই নিফটি আর সেন্সেক্স। তাই আমরা আগামী দিনে যদি ইন্ডিয়ার ইকোনমি 7-8% গ্রো করে তাদের ইনফ্লেশনকে, আর যেহেতু এই কোম্পানিগুলি তাদের ইনফ্লেশনকেও খুব সহজেই বিট করতে পারে, তাই তাদের থেকে আমরা 13-14% রিটার্ন এক্সপেক্ট করতেই পারি। আর তাদের প্রফিটে যদি আমরা 13-14% গ্রোথ আগামী দিনেও দেখতে পাই, তাহলে আমি নিশ্চিত যে এই নিফটি সেন্সেক্সের কোম্পানিগুলিও তাদের শেয়ার প্রাইসকে 15% বেশি ফাস্ট গ্রো করতে পারবে। আর আপনারাও কিন্তু ইনডাইরেক্টলি নিফটি সেন্সেক্সে যদি ইনভেস্ট করেন, এই 15% সিএজিআর এর রিটার্নও আপনারা এক্সপেক্ট করতে পারেন লং টার্মে। এবার আমার লাস্ট কোশ্চেন, শেয়ার কিনলে কি ট্যাক্স লাগে? হ্যাঁ বন্ধুরা, শেয়ার মার্কেটে যখন আপনি ইনভেস্ট করছেন, সেটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক বা আপনার ডাইরেক্ট স্টকে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেন ইনকাম ট্যাক্স আপনাকে দিতেই হবে। যদি আপনার আপনি 1 বছরের বেশি কোনো শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকেন, 1 বছরের পরে যদি সেই শেয়ারটি বিক্রি করে দেন বা মিউচুয়াল ফান্ডটি সেল করেন, আর সেখান থেকে যদি আপনার 1,25,000 টাকার বেশি প্রফিট হয়, তখন সেই বেশি প্রফিটের উপরে আপনাকে কত পার্সেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে? মাত্র 12.5%। আর যারা শর্ট টার্মেই তাদের শেয়ারকে বিক্রি করে দিচ্ছে বা মিউচুয়াল ফান্ডকে সেল করে দিচ্ছে, মানে 1 বছরের আগেই 12 মাসের আগেই যদি সেল করে দেন, তাহলে আপনার যে পরিমাণ প্রফিট হবে তার উপরে আপনাকে 20% এর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার লস হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে, আপনি আগামী 8 বছর অবধি সেই লসটাকে অ্যাডজাস্ট করতে পারেন প্রফিটের সাথে। শর্ট টার্ম ক্যাপিটাল লসকে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন, এবং আপনি যখন লং টার্ম কোনো ক্যাপিটাল লস করবেন সেটিকে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এবার কনক্লুশনে চলে আসি যে শেয়ার রিস্কি হলেও
লং টার্মে মাইন্ডসেট থাকলে রিস্ক অনেকটাই কমে যায় আর রিটার্ন বেড়ে যায়। সুতরাং ছোট থেকে শুরু করুন আর নিয়মিত শেখার চেষ্টা করুন আর নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্টিংকে অভ্যাসে পরিণত করুন। তো স্যার আমাদের কাছে আজ অনেক ডিটেলসে টার্মগুলো আলোচনা করে দিয়েছে, তো খুবই ভালো লাগলো। আজ অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো, আশা করি আপনাদেরও হয়েছে বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার। আচ্ছা অর্পিতা, তোমাকেও অনেক ধন্যবাদ জানাই। তুমি এত ইনিশিয়েটিভ নিয়ে আজকের এই প্রোগ্রামটি করেছো আর এত ভালো ভালো প্রশ্ন তুমি সিলেক্ট করেছো, যাতে আমি নিশ্চিত যে আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু শিখতে পেরেছে আজকের ভিডিও থেকে। আর বিষয়গুলি যদি মনে হয় আপনাদের অনেক কমপ্লেক্স মনে হচ্ছে, তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আমি নিশ্চিত আমাদের চ্যানেলের অনেক প্লেলিস্ট থেকে আপনারা এই পার্সোনাল ফাইন্যান্স বলুন বা এই ইনভেস্টিংয়ের দুনিয়ায় স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড কীভাবে আপনারা সিলেক্ট করবেন, কোন স্টকে আপনারা ইনভেস্ট করে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, সেই বিষয়ে আমরা অনেক ভিডিও বানিয়ে থাকি। আমরা আইপিও ইনভেস্টিংয়ের উপরে স্পেশাল টাইপের ভিডিও বানিয়ে থাকি। আমরা ফরেন মার্কেটে কী করে রিটেল ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারে সেই ধরনের অনেক ভিডিও বানিয়েছি। আমরা ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের উপরে অনেক ভিডিও বানিয়েছি। আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ভিডিও করছি এই চ্যানেলে। তাই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর আমাদের ফ্যামিলি বিনিয়োগ বাংলাকে আরও আগামী দিনে বেশি মজবুত করে তুলুন। বন্ধুরা, আমাদের ট্যাগলাইনই হচ্ছে উই উইল গ্রো টুগেদার, সো বি কানেক্টেড উইথ আস। সো গাইস, আমরা আবার আগের ভিডিওতে এই ধরনের কোনো একটা প্রোগ্রাম করব। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।